নাপিত যখন ডাক্তার হয় ওর খালি ধারা মুখস্থ করা লাগে। এ খালি দেখবেন আর্টিকেল কয়, খালি অনুচ্ছেদ কয়, খালি ধারা কয়, কিন্তু ওই আলোচনার ভিতরে মানুষ নাই, জনগণ নাই, 24 নাই, গণ অভ্যুত্থান নাই, আমার 1400 শহীদ নাই। বিএনপি বর্তমান শাসক গোষ্ঠী সংবিধানের নামে আগুন নিয়ে খেলছেন, আপনারা আগুন নিয়ে খেলছেন রীতিমতো। এবং এরকম একটা দিন আসবে, কোনো একদিন খায়রুল হক সিনহা মার্কা প্রধান বিচারপতি যদি পায়, পঞ্চম সংশোধনী সব কিছু বাতিল করে দিয়েছিল না, জিয়াউর রহমানরে অবৈধভাবে ক্ষমতা দখলকারী বলছিল না, আপনাকেও তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী আপনারাও বলবে যে আপনি অবৈধভাবে ক্ষমতা দখল করছেন। এবং এইটার রাস্তা আপনিই খুলে দিছেন। ওই যে খাল কাটতেছেন না, খাল কেটে কেটে এই সব কুমির কিন্তু আনতেছেন। বর্তমান সংবিধানে শেখ মুজিবকে এখনও জাতির জনক বলা আছে, স্বাধীনতার ঘোষক বলা আছে। তাহলে 7ই মার্চ এবং 25শে মার্চ আপনারা পালন করলেন না কেন? শেখ মুজিবের মূর্তিতে ফুলটুল দিলেন না কেন? মাজার জিয়ারত করলেন না কেন? সেই দিন কেন আপনারা বললেন যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান? আজকের সংবিধানের দিকে তাকায়, 72-এর সংবিধানের দিকে তাকায় দেখেন তো আপনার কথা বলা আছে কিনা, আপনি আপনাকে আয়নার মতো করে সেখানে দেখতে পান কিনা। যদি পাইতেন তাহলে আপনাদের 1400 শহীদের রক্ত দিয়ে কেন লিখতে হইল যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, কেন লিখতে হয়েছে? লিখতে হয়েছে কারণ এই সংবিধানের পাতায় পাতায় আখরে আখরে রক্তে দিয়ে যা লেখা আছে সেটা আপনার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন না, আপনি দেখতে পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না আপনি। তাহলে যেই সংবিধানে আপনি আপনাকে খুঁজে পাচ্ছেন না, সেই সংবিধান আপনার জাতির শাসন করবার দলিল হইতে পারে না। একটা জাতিসত্তার তৈরির যেখানে দাঁড়ি হয় না, মানে সেখানে আমরা সংবিধানে দাঁড়িয়ে দিয়ে দিচ্ছি। এর মানে হচ্ছে 72-এর সংবিধানকে আমার প্রতিটা আগামীর মুক্তির লড়াইয়ের মুখোমুখি দাঁড় করিয়ে বলা হচ্ছে আগামী দিনে কোনো বিপ্লব করা যাবে না, আগামী দিনে কোনো গণ অভ্যুত্থান করা যাবে না, করলেও আমরা সেটা মেনে নেব না। এবং এইটা না বলার মধ্য দিয়ে আজকে হচ্ছে বিএনপির 72-এর সংবিধান নিয়ে যে পজিশন, এক্স্যাক্টলি আওয়ামী লীগের পজিশন। এবং আমরা দুই দলের এই পজিশনকে মনে করছি তারা 24-এর বিপক্ষে দাঁড়াচ্ছে, 24-এর গণ অভ্যুত্থানের বিপক্ষে দাঁড়াচ্ছে, আমাদের মুক্তির লড়াইয়ের বিপক্ষে দাঁড়াচ্ছে। 71 সালের 16ই ডিসেম্বর বিজয় মিছিলে প্রথম বাংলাদেশের তথাকথিত এই মুজিবীয় মুক্তিযোদ্ধারা গুলি করে হত্যা করে উর্দুভাষী মুক্তিযোদ্ধাদেরকে 32 নম্বরের সামনে। কেন? সে তো যুদ্ধ করেছে, অধিকার সমানটা। প্রথম কথা হচ্ছে যে একটা জাতির নিজস্ব মুক্তির লড়াই আছে। একটা জাতি কখন জাতি হয়ে ওঠে? আমরা যখন আমাদেরকে বলছি যে আমরা বাংলাদেশি, এই জাতিসত্তাটা কবে থেকে আমরা জাতি, এটার কি কোনো দিন তারিখ আছে? একটা জাতির অ্যানথ্রোপোলজিস্ট যারা আছেন, যারা সোশিওলজি নিয়ে কাজ করেন, হিস্ট্রি, তারা বলছে যে একটা জাতির জাতি হয়ে ওঠার জন্য 3 থেকে 5,000 বছরের ইতিহাস লাগে। আমার ইতিহাসের অংশ যদি আমরা দেখি, প্রায় দেখা যাবে যে আমার ইতিহাসটা শুরু হয়েছে 1971 সালের 7ই মার্চ এবং শেষ হয়ে গেছে 16ই ডিসেম্বর। এই 9 মাসের মধ্যে আমার ইতিহাসটাকে বেঁধে ফেলে বলা হচ্ছে, একই লোক যারা এই বয়ানটা তৈরি করছে তারাই আবার বলছে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, অবিসংবাদিত নেতা। শুনেছেন না আপনারা এই শব্দগুলো? তাহলে আমার ইতিহাসের বয়স 9 মাস, কিন্তু ওই 9 মাসে যিনি পলাতক ছিলেন, বিদেশে নির্বাসিত ছিলেন, তাকে বলা হচ্ছে আবার 1000 বছরের নেতা। তাহলে এটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? প্রপোজিশনটা কন্ট্রাডিক্টরি প্রপোজিশন হয়ে গেছে। তাহলে সেই কন্ট্রাডিকশনের মধ্যে আমার জাতি কোথায়? দেখেন জাতি কারা। কুর্দি একটা জনগোষ্ঠী আছে, আপনারা যদি নাম শুনে থাকেন, কুর্দি জনগোষ্ঠী। এইটাকে ব্রিটিশ এবং ফ্রেঞ্চ কলোনিয়ালিস্টরা 4 টুকরা করে 4 দেশে ভাগ করে দিয়ে আসছে। 1 টুকরা হইল ইরাকে, 1 টুকরা ইরানে, 1 টুকরা তুরস্কে, আর 1 টুকরা হইল সিরিয়াতে। এবং 4 জন 4 ভাষায় কথা বলে। ইরাকি কুর্দিরা হচ্ছে আরবিতে কথা বলে, ইরানি কুর্দিরা হচ্ছে ফার্সিতে কথা বলে, তুর্কি কুর্দিরা হচ্ছে তুর্কি ভাষায় কথা বলে, এবং সিরিয়ান কুর্দিরাও আরবিতে কথা বলে। বাট কুর্দিদের নিজস্ব একটা ভাষা আছে, কিন্তু সেই ভাষাটা প্রায় হারায় গেছে। কিন্তু আপনি যদি কুর্দি জাতিসত্তা দেখেন, তাদের নিজস্ব সংস্কৃতি আছে, ভাষা আছে,
এবং হাজার বছরের ইতিহাস আছে। আমাদের মুসলমানদের ইতিহাসে আমরা প্রায়ই সালাউদ্দিন আইয়ুবীর কথা বলি, যিনি এই ক্রুসেডারদের থেকে বাইতুল মুকাদ্দাসকে আবার নতুন করে বিজয় করেছিলেন প্রায় কয়েকশো বছরের অকুপেশনের পরে। তো সেই জায়গাতে তার কি রাষ্ট্র আছে? কুর্দি জনগোষ্ঠীর কি রাষ্ট্র আছে? তার নিজের কিন্তু রাষ্ট্র নাই, কিন্তু সে একটা জাতি কিনা? সে একটা জাতি না? আমাদের বাড়ির পাশে আছে হচ্ছে তামিল জনগোষ্ঠী আছে, ভারতের দক্ষিণাঞ্চলে তামিলনাড়ু একটা প্রভিন্স আছে, স্টেট আছে, শ্রীলঙ্কাতে আছে বিশাল তামিল জনগোষ্ঠী আছে। এই তামিল জনগোষ্ঠীরও হাজার বছরের ইতিহাস আছে, কিন্তু তার কি রাষ্ট্র আছে? তামিলদের কোনো রাষ্ট্র নাই। তাহলে চিন্তা করে দেখেন যে জাতি আছে, রাষ্ট্র নাই। আমার দেশের সংকট হচ্ছে আমার রাষ্ট্র আছে, কিন্তু আমরা এখনো জাতি হয়ে উঠি নাই। কিন্তু এর মানে এটা না যে আমার জাতিসত্তার ইতিহাস নাই, আছে। কিন্তু জাতিসত্তার ইতিহাসটা এত ডাইলিউটেড হয়ে গেছে, এত বেশি ডিভাইসিভ করে ফেলেছে, এই ইতিহাসের কিছু অংশকে গ্রহণ করা এবং কিছু অংশকে ফেলে দেওয়া, হারিয়ে দেওয়া মধ্য দিয়ে যেটা হয়েছে, এটাকে সবটা মিলিয়ে একটা জাতি করবার যে চেষ্টা, সেই চেষ্টাটা এই ভূখণ্ডে হয় নাই, এই ভূখণ্ডের নেতারা করেন নাই। এই জন্য 47-এ দেখবেন যখন ব্রিটিশরা চলে যায়, যখন নতুন এই কলোনিয়াল ইন্ডিয়াকে ছেড়ে দিয়ে, তখন ক্যাবিনেট মিশন প্ল্যান যদি দেখেন, তার পরবর্তীতে ABC যে প্ল্যান ছিল, তার পরবর্তীতে একটা অবিভক্ত স্বাধীন বাংলা হবারও পরিকল্পনা ছিল। যে আজকের যে অংশটা পাকিস্তান, এই অংশটা পাকিস্তান থাকবে, মাঝখানের যে অংশটা মোটা দাগে হিন্দু মেজরিটি জনগোষ্ঠী, তারা ইন্ডিয়া হিসেবে থাকবে, আর আমরা যারা বাংলা, অবিভক্ত বাংলা, পুরোটা মিলে একটা অবিভক্ত বাংলা রাষ্ট্র হবে। এইটার একটা প্রস্তাবনা ছিল। আমাদের পূর্বপুরুষ শেখ মুজিবের নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তারপরে আবুল হাশেম, বদরুদ্দিন ওমর একজন তাত্ত্বিক ছিলেন, মারা গেছেন, ওনার বাবা মুসলিম লীগের বড় নেতা ছিলেন, বেঙ্গল মুসলিম লীগের সেক্রেটারি ছিলেন। এরপরে ওদিক থেকে হচ্ছে আপনার শরৎচন্দ্র বসু পরিবারের বড় প্রমিনেন্ট পলিটিশিয়ান ছিলেন কিরণ শঙ্কর রায়। কংগ্রেসের এবং মুসলিম লীগের এই দুই অংশ মিলে কিন্তু সবাই চেয়েছিল যে আমরা ভারতেও যাব না, পাকিস্তানেও যাব না, আমরা একটা স্বাধীন বাংলা রাষ্ট্র করব বাঙালিদেরকে নিয়ে। বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু সবাই মিলে একটা বাঙালি রাষ্ট্র হবে। জিন্নার কাছে যখন তারা প্রস্তাব নিয়ে গেছেন, জিন্না কিন্তু এই প্রস্তাবের সাথে একমত হয়েছেন, বলেছেন যে আমার কোনো আপত্তি নাই, তবে একটা ডট দিয়ে রাখি, স্বাধীন হওয়ার পরে ভারত তোমাদেরকে দখল করে নেবে। এটা তোমাদেরকে ডট দিয়ে রাখলাম, তোমরা যদি স্বাধীন থাকো, ভারত তোমাদেরকে স্বাধীন থাকতে দেবে না। একই টিম যখন দিল্লিতে গেল কংগ্রেসের নেতাদের সাথে দেখা করতে, গান্ধী, নেহেরু, প্যাটেল, বল্লভভাই, তারা আউটরাইট না বলে দিল যে না, স্বাধীন বাংলা রাষ্ট্র বলে কোনো রাষ্ট্র হবে না, আমরা বাংলা ভাগ করব। আপনারা যদি মনে রেখে থাকেন যে ভারত পাকিস্তান ভাগ হওয়ার বেসিক প্রিন্সিপালটা ছিল কালচারাল এবং রিলিজিয়াস আইডেন্টিটির জায়গায়, যে মুসলিম মেজরিটি স্টেটগুলোকে নিয়ে একটা রাষ্ট্র হবে, মুসলিম হিন্দু মেজরিটি স্টেটগুলোকে নিয়ে আর একটা রাষ্ট্র হবে। তাহলে সেখানে ব্রিটিশ ইন্ডিয়াতে সবচেয়ে বড় প্রভিন্স ছিল হচ্ছে বেঙ্গল এবং পাঞ্জাব। আজকের বেঙ্গল বলতে আমাদের বাংলাদেশ না, পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, এই পুরোটা মিলে হিস্টোরিক্যাল বেঙ্গল ছিল। এই বেঙ্গল, এইটা হচ্ছে সবচেয়ে বড় রাজ্য, প্রভিন্স, এখানে 54% মুসলমান। ওইদিকে হচ্ছে পাঞ্জাব, এরপরে সবচেয়ে বড় স্টেট, সেখানেও 53-54% মুসলমান। তাহলে টেকনিক্যালি পুরো পাঞ্জাব এবং পুরো বাংলা পাকিস্তানে চলে যাওয়ার কথা না? ব্রিটিশ কলোনিয়াল যে ডিভিশনের যে প্ল্যান হচ্ছে, সেখান থেকে ইন্ডিয়ান কংগ্রেসের নেতারা বের করলো যে না, আমরা এই দুইটা প্রভিন্সকে ভাগ করে ফেলব, পুরোটা দিব না। ওই দিক থেকে দেখেন আপনার মাউন্ট ব্যাটেনকে দিয়ে, ভাইসরয়কে দিয়ে বেঙ্গল ভাগ করাইলো এইদিকে, আর ওইদিকে হচ্ছে পাঞ্জাব ভাগ করাইলো। করেছে কারা? কংগ্রেসের নেতারা। কিন্তু দেখবেন পাকিস্তান সৃষ্টি, ভারতের বিভক্তি, পার্টিশন, বাংলা বিভক্তি, এর প্রত্যেকটা দায় দেওয়ার প্রশ্ন যখন আসে, তখন দেখবেন দায় দেয় জিন্নাকে, মুসলিম লীগকে। সবসময় দেখবেন জিন্না এবং মুসলিম লীগকে একটা ভিলেন ফিগার হিসেবে তৈরি করেছে।
এবং তৈরি করার মধ্য দিয়ে যেটা করেছে যে ইতিহাসের তারা একটা ডাইলিউশন করছে। এবং কি আয়রনি দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা জিন্নার নামে একটা হল ছিল, এই হলের নামটা পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে বাংলাদেশের প্রগতিশীলরা, কারণ সে নাকি বাংলাদেশের এই বিভক্তির জন্য দায়ী, মানে হিস্টোরিক্যালি যে জাতিসত্তা না হয়ে ওঠার যে কারণ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ৭১কে তাহলে আমরা কিভাবে পাঠ করব? ৭১কে পাঠ করবার কিছু ডায়লেমা আছে। ৭১কে পাঠ করবার একটা বড় ডায়লেমার যারা হচ্ছে যে যেই জনগোষ্ঠী পাকিস্তান তৈরি করেছে, পাকিস্তান, আজকের যে পাকিস্তান রাষ্ট্রটা, এই রাষ্ট্রটা কিন্তু আজকের পাকিস্তানিরা তৈরি করে নাই, এইটা বাঙালিদের বাপমারা তৈরি করছে, আমাদের দাদারা তৈরি করছে পাকিস্তান রাষ্ট্র। আজকের পাকিস্তানিরা পাকিস্তান রাষ্ট্র তৈরি করে নাই। তাহলে আমরা বাঙালিরা, আমার দাদারা একটা পাকিস্তান রাষ্ট্র তৈরি করেছে, আমার দাদাদের জন্য সেই রাষ্ট্র থেকে বের হয়ে আসাটা তো চ্যালেঞ্জিং ছিল, যে আমি কেন এই রাষ্ট্র তৈরি করে এই রাষ্ট্র থেকে আবার বের হয়ে আসবো, কারণ আমি তো মুসলমান। কিন্তু পাকিস্তান আমলে যেটা হয়েছে, ভাষার দ্বন্দ্বে নতুন করে একটা পরিচয় সংকট তৈরি করা হয়েছে, যে আমরা কি আসলে বাঙালি না আসলে মুসলমান, কোনটা আগে, দুইটাকে একসাথে ধারণ করা যায় কিনা। এই যে একটা কৃত্রিমভাবে আরোপিত সংকট তৈরি করে যেটা হয়েছে, যে আমাদের একটা নতুন লড়াইয়ের পথ এক্সপোজ করতে হয়েছে, এবং সে এক্সপোজারের মধ্য দিয়ে যেটা হয়েছে ৭১-এর মুক্তির লড়াইটা হয়েছে। এবং এই ৭১-এর লড়াইটাকে যারা মুসলিম আইডেন্টিটি ধারণ করেছিলেন তারা মেনে নিতে দ্বিধান্বিত ছিলেন, কারণ এই দুইটা পরিচয়কে একত্রিত করতে পারে নাই। তাহলে এখন আমাদের জেনারেশনের জায়গাটা কোথায় দেখেন, এবং এই আলোচনাটা নতুন প্রজন্মের মধ্যেও আছে, যে আমরা কি বাঙালি, আমরা কি মুসলমান, আমরা কি শুধু হিন্দু, আমরা কি বাংলাদেশি, আমরা আসলে কি, এই পরিচয় সংকটটা তৈরি করছে। এবং এই পরিচয় সংকটের মধ্য দিয়ে যেটা হচ্ছে যে আমার একটা ইউনিক জাতিসত্তার ক্যারেক্টারিস্টিক্স তৈরি হচ্ছে না। এবং দেখেন ৭১-এর মুক্তির লড়াইতে কি হয়েছে, সংবিধান যখন তৈরি করা হয়, ৭২-এর সংবিধানে বলা হলো 4টা মূলনীতির ভিত্তি করে দেশটা চলবে, তার ভিতরে একটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদ, বাঙালিয়ানা একটা পরিচয় হতে পারে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি হতে পারে না, এটা নীতি না। আমার নাম আমার যোগ্যতাকে রেফার করে না, কারো নাম, কারো বাবার বাড়ি, কারো দাদার বাড়ি, নানার বাড়ি, সে কি ডাল ভাত খায় কিনা, এটা দিয়ে কারো যোগ্যতা, দক্ষতা এগুলো মিন করে না। তো সেখানে দেখেন বাঙালি জাতীয়তাবাদ করবার সাথে সাথে প্রশ্নটা এসছে, এই ভূখণ্ডে যারা বাঙালি না তারা কি করবে, তাদের স্ট্যাটাস কি এই রাষ্ট্রে? অবাঙালি আছে না আমার রাষ্ট্রে? আমার রাষ্ট্রে উর্দুভাষী মুসলমান আছে না, যারা ভারতের বিহার থেকে আসছে, যারা ভারতের উড়িষ্যা থেকে আসছে, উত্তরপ্রদেশ থেকে আসছে, সেই 1940-এ পাকিস্তান রাষ্ট্র যখন হয়। আমার রাষ্ট্রে পাহাড়ি জনগোষ্ঠী আছে না, 70-এর মতো ছোটো খাটো আমাদের প্রচুর ট্রাইবাল জনগোষ্ঠী আছে, চাকমা, মারমা, হাজং, মরমো, এরকম প্রচুর জনগোষ্ঠী আছে। তারাই রাষ্ট্রের জন্য যুদ্ধ করে নাই। ৭১ সালের 16ই ডিসেম্বর বিজয় মিছিলে প্রথম বাংলাদেশের তথাকথিত এই মুজিবীয় মুক্তিযোদ্ধারা গুলি করে হত্যা করে উর্দুভাষী মুক্তিযোদ্ধাদেরকে 32 নম্বরের সামনে। কেন? সে তো যুদ্ধ করেছে, অধিকার সমানটা। যিনি বাংলায় ভাষায় কথা বলেন তিনি ৭১-এ যেভাবে মুক্তির লড়াইটা করেছেন, যিনি উর্দু ভাষায় কথা বলে এই স্বাধীনতার জন্য লড়াই করেছেন, কোনজনের মর্যাদা কম? মর্যাদা কি কোনো অংশে কম কারোর জন্য? হাজার হাজার চাকমারা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, হাজার হাজার। তাহলে আপনি যখন বাঙালি জাতীয়তাবাদ বললেন, সেই চাকমা মানুষগুলোকে এই বাংলাদেশ রাষ্ট্র থেকে আপনি আলাদা করে ফেললেন। এইটার দায় আপনাকে কে দিয়েছে? এটার অধিকার আপনাকে কে দিয়েছে? তাহলে আমরা একটা জাতি হইতে না পারার সংকট, এই ঐতিহাসিক পরম্পরা দিয়ে আমাকে বুঝতে হবে যে আমি আসলে কেন একটা জাতি হইতে পারলাম না। সংবিধান বোঝার আগের সংকট এগুলো। সংবিধান খুব ছোট্ট জায়গা। বাংলাদেশে অধিকাংশ আইনের ছাত্রছাত্রীদেরকে পড়ানো হয় এটা একটা আইনের বই। বাংলাদেশের অধিকাংশ আইনজীবীরা মনে করে সংবিধান একটা আইনের বই। আপনারা কে কে মনে করেন এটা একটা আইনের বই? কিতাবুল আইন কে কে মনে করেন? কেউ মনে করেন না? ভয় পাচ্ছেন? তো এখন এই সংকট যেটা করে, যখন চাকমা পাহাড়ি জনগোষ্ঠী শেখ মুজিবের সাথে দেখা করতে যায়, গিয়ে বলে যে আমরা তো বাঙালি না, কিন্তু আমরা তো দেশের জন্য যুদ্ধ করেছি, তাহলে এই জাতীয়তাবাদের প্রশ্ন কিভাবে সমাধান হবে? তখন শেখ মুজিব তাদেরকে বলেছিল ইনফেমাসলি যে তোমরা বাঙালি হয়ে গেলেই তো পারো। বিষয়টা কেমন হয়?
আপনি বাড়িতে বিয়ে বাড়িতে দাওয়াত দিয়েছেন, রান্নাবান্না করেছেন, শুধু গরু গোশত। আপনার হিন্দু বন্ধুরা এসে জিজ্ঞেস করতেছে আমাদেরকে দাওয়াত দিলি কিন্তু শুধু গরু গোশত রান্না করলি। ওই সময় যদি তাকে মুখের উপরে বলেন হিন্দু হয়ে আজকে মুসলমান হয়ে যা, মুসলমান হয়ে গেলে গরু গোশত খেয়ে দিয়ে আজকে বিয়ে বাড়ি খাওয়া খেয়ে ফেলবি। আপনি একটা জনগোষ্ঠীকে, একটা বিশ্বাস, একটা আইডেন্টিটি ধারণ করা মানুষকে সাধারণলি বলতে পারেন যে আপনি এইটা হয়ে যান, ওইটা হয়ে যান, ধর্মত্যাগ করে ফেলেন। পশ্চিমে দেখেছি মুসলমানদেরকে প্রায় বলে শুকুরে গোশত খাও। তোমরা ব্রিটেনে থাকতে চাও, তোমরা আমেরিকাতে থাকতে চাও, তাহলে তোমরা খ্রিস্টান হয়ে যাও। তাহলে এই প্রশ্ন যখন ছুঁড়ে মেরেছে, তখন আলটিমেটলি সেই জনগোষ্ঠীর ভিতরে যে ক্ষোভ, সেই ক্ষোভটাকে ভারত সফলভাবে কাজে লাগিয়েছে। এই চাকমা জনগোষ্ঠীকে অস্ত্র হাতে তুলে দিয়েছে, মিজোরামে নিয়ে হাজারে হাজারে প্রশিক্ষণ দিয়েছে, প্রশিক্ষণ দিয়ে শান্তি বাহিনী তৈরি করেছে, সন্তুল আর্মা তৈরি করেছে, করে বাংলাদেশকে অস্থির করে তুলে দিয়েছে। তাহলে এই যে জাতিসত্তা না হওয়ার, মানে রিপিটেডলি মুক্তির লড়াই হওয়ার পরেও জাতি না হইতে পারার যে সংকট, এটা যেটা হয় একটা রাষ্ট্রকে অস্থিতিশীল করে দেয়। আপনারা যদি পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর রৌনক জাহান আছেন, প্রফেসর রেহমান সোবহানের ওয়াইফ, রৌনক জাহানের একটা বিখ্যাত বই আছে যে পাকিস্তান রাষ্ট্র কেন ফেল করেছে, এটা যদি পড়েন, এবং সেখানে সেইটা বলেছে যে এই রাষ্ট্রের যে পরিমাণ অবদান আছে তার ফেইলিওরের জায়গা হচ্ছে সে একটা জাতি তৈরি করতে পারে নাই, যে আমরা সবাই মিলে একটা জাতি পাকিস্তানি, এই ফ্রেম। এবং এইটা শেখ মুজিবও তৈরি করতে পারে নাই ৭১-এর যুদ্ধের পরে। তাহলে ৪৭-এর পরে পাকিস্তানি শাসক গোষ্ঠী যে ফেলটা করেছে, এক্স্যাক্টলি শেখ মুজিব, আওয়ামী লীগ ৭১-এর পরে ওই ফেইলিওরটা করেছে। এবং এইখানে সাকসেসের জায়গা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। উনি ক্ষমতা এসে এই জাতিসত্তার আইডেন্টিটি পরিবর্তন করলেন। উনি বললেন আমরা সবাই মিলে বাংলাদেশি, আমরা যে যেটা হই না কেন, বাঙালি হই, অবাঙালি হই, এই ধর্মের সেই ধর্মের হই, পাহাড়ে থাকি, সমতলে থাকি, দিন শেষে আমাদের সবার কমন আইডেন্টিটি হচ্ছে বাংলাদেশ। কারণ এই সীমানার ভিতরে আমরা যারা থাকি আমরা সবাই বাংলাদেশি। এখন এই রকম একটা আইডেন্টিটি ইউনিক জায়গা খুঁজতে না পারলে যেটা হবে, একটা সংবিধান তৈরি করা যাবে না যেটা দিয়ে আমরা সবাই চলতে পারবো। সংবিধানটা আসলে কি? সংবিধানটা হচ্ছে একটা রাষ্ট্রের সাথে তার জনগণের সোশ্যাল কন্ট্রাক্ট, সামাজিক চুক্তি। যারা রুশো পড়েছেন অথবা যারা ল রেস্টুরেন্টে জুরিসপ্রুডেন্স পড়তেছে সবাই জানবে সোশ্যাল কন্ট্রাক্ট, ডরকিন, জুরিসপ্রুডেন্স, অস্টিন, বেনথাম, সবাইকে তো পড়তে হচ্ছে। তো সেখানে এই সোশ্যাল কন্ট্রাক্টটা হচ্ছে একটা পলিটিক্যাল টুল, এটা কোনো লিগাল ডকুমেন্ট না। অতএব আইনের জায়গা থেকে এটা কোনো স্ট্যাটিউট না, এটা কোনো অ্যাক্ট না, এটা কোনো প্রসিডিউরাল রুলস না। এটা হচ্ছে সিম্পলি একটা পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট টু গভর্ন, যে একটা রাষ্ট্র কিভাবে শাসিত হবে এইটা জনগণের সাথে রাষ্ট্রের সেই চুক্তি, এই চুক্তির জায়গাটা হচ্ছে সংবিধান। এখন সেই সংবিধানের ভিতরে দেয়া আছে যে এই রাষ্ট্রটা কিভাবে চলবে, কিভাবে পরিচালিত হওয়া উচিত। এখন এইটার সাথে জনগণের আকাঙ্ক্ষার প্রশ্নটা কোথায় জড়িত? এটা কি মুখোমুখি একটা অবস্থান যে এইটা করলে ওইটা করা যাবে না? এবং এইটা ওই যে আমার আগের বক্তা রাইটলি বলে গেছে যে একবার লেখা হয়ে গেছে বলে আর বদলানো যাবে না। এটা কি এমন একটা জিনিস যেখানে হাত দিলে অপবিত্র হয়ে যাবে, এই রাষ্ট্রের সত্তা থাকবে না? এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে হচ্ছে যে আমাদেরকে জিজ্ঞাসা করতে হচ্ছে যে আসলে সংবিধানের স্ট্যাটাস কি, ওয়াই উই নিড এ কনস্টিটিউশন। এই কনস্টিটিউশনটা যদি অ্যাসপিরেশন ফুলফিল করতে না পারে তাহলে ইট সিজেস টু বিকাম এ কনস্টিটিউশন। তার সংবিধান থাকার কোনো স্ট্যাটাস থাকে না, তো ন্যায্যতা থাকে না। এবং এটাই হয়েছে বারবার, এবং যেটা আমরা বারবার বলছি যে কেন ৭২-এর সংবিধান কোনো সংবিধান না। এইটা আমাদের রিফ্লেকশন, আমাদের স্বপ্ন, আমাদের আইডিয়া, এগুলোকে অ্যাসপিরেশন আকারে এক্সপ্রেস করতে পারে নাই। কিভাবে পারে নাই দেখেন ৭২-এর সংবিধানের ফেলিয়ার সাবস্ট্যান্সে দেখেন। ৭২-এর সংবিধানে লেখা আছে এই পূর্ব পাকিস্তানের টেরিটরিতে যারা বাস করে উহারা বাঙালি বলিয়া পরিচিত হইবে। লেখা আছে না ৭২-এর সংবিধানে? কিন্তু আমরা তো সবাই বাঙালি না, তো যেটা এর আগে বললাম। ৪টা মূলনীতির কথা বলা হয়েছে যে এই ৪টা মূলনীতি দিয়ে এই দেশটা পরিচালিত হবে: ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র। একটা বিষয় হচ্ছে যে এই প্রত্যেকটা আইডিয়া একটার সাথে আরেকটা কন্ট্রাডিক্টরি। গণতন্ত্র আর সমাজতন্ত্র একসাথে ওয়ার্ক করতে পারে না, এটা প্র্যাকটিক্যালি পসিবল না। সমাজতন্ত্রের সাথে রাষ্ট্রের মালিকানার প্রশ্ন জড়িত,
রাষ্ট্র স্টেট অ্যাকিউজিশন করে ফেলে, সব রাষ্ট্রের মালিকানা, কোম্পানি যা যা আছে সব কিছু হচ্ছে রাষ্ট্র মালিক। কিন্তু গণতন্ত্রের সাথে সম্পর্ক হচ্ছে ফ্রি মার্কেট ইকোনমি, একটা ব্যক্তি মালিকানা, মানুষ উদ্যোক্তা হবে, নিজে ব্যবসা করবে, পুঁজি বিনিয়োগ করবে, লাভ ক্ষতির মালিক হবে। এই গণতন্ত্রের সাথে যে ফ্রি মার্কেটের সম্পর্ক, এইটা সমাজতন্ত্রের সাথে যায় না। এবং ৭১-এর এই প্রগতিশীল চাপিয়ে দেয়া হজবরলা সংবিধানের এইটা একটা বড় মোটা দাগের সমস্যা। গণতন্ত্র লেখা আছে, কিন্তু সেই গণতন্ত্রের নামে বাংলাদেশে চতুর্থ সংবিধান করে গেছে না? ৭২-এর সংবিধান পূজারীরা চতুর্থ সংবিধান করে একদল কারা করেছে? এই ৭২-এর সংবিধান যারা করেছে তারাই তো। তাহলে ৭২-এর সংবিধান এত মহান যে এই সংবিধান দিয়ে ৭৩-এর মার্চে একটা ভালো নির্বাচন করা গেল না। শেখ মুজিব ২৯৩টা সিট টাকায় নিয়ে গেলেন, বঙ্গভবনে গিয়ে বললেন যে আজকে বাংলাদেশে কোনো বিরোধী দল নাই। তাহলে যারা ৭২-এর সংবিধান করেছেন তারাই আবার বলছেন দেশে কোনো বিরোধী দল নাই, তাহলে গণতন্ত্র কোথায়? সেকুলারিজমের কথা বলা হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে আপনি আইডিয়াগুলো পেলেন কোথায়? আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে বলা ছিল যে বাংলাদেশ রাষ্ট্র, যেটা রিপাবলিক আমরা প্রস্তাব করছি, সেইটা তিনটা মূলনীতির ভিত্তিতে পরিচালিত হবে। সেই রাষ্ট্রটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের কথা বলা আছে ঘোষণাপত্রে। এই ৪টা মূলনীতি আপনি কোথায় পাইলেন? এইটার ম্যান্ডেট নিলেন কোত্থেকে যে রাষ্ট্র পরিচালনার জন্য এই 4টা মূলনীতি? আপনি 69-এর গণ অভ্যুত্থানে নিয়েছিলেন, 66-র 6 দফা কর্মসূচিতে বলা ছিল, 70-এর নির্বাচনে বলা ছিল, আওয়ামী লীগের গঠনতন্ত্রে বলা ছিল, ৭১-এর ঘোষণাপত্রে লেখা ছিল। তাহলে আপনি 4টা মূলনীতি চাপিয়ে দিলেন কিসের ভিত্তিতে আমাদের উপরে? এটার ম্যান্ডেট কোথায়? তাহলে এই যে একের পর এক আপনি আমার স্বপ্ন, অ্যাসপিরেশনের বিপক্ষে দাঁড়িয়ে একটা কিতাব রচনা করলেন, বলছেন এটাই হচ্ছে সবচেয়ে সফল, মহান এবং পবিত্র একটা জিনিস যেখানে হাত দেওয়া যাবে না। এবং এই সংবিধান দিয়ে কি করলেন? আপনি বাংলাদেশে প্রথম গৃহযুদ্ধ লাগাই দিলেন, পাহাড়ে অশান্তি, সশস্ত্র সংগ্রাম শুরু হইল ৭২-এর সংবিধান দিয়ে। ৭২-এর সংবিধানটা কারা করেছে? যারা 70-এ পাকিস্তান রাষ্ট্রের এমপি হইতে চাইছিল। গণপরিষদ সদস্য কারা ছিল? ৭২ সালে তো নির্বাচন হয় নাই। তাহলে 70 সালে যারা পাকিস্তানের এমপি হইতে চাইছিল তাদেরকে দিয়ে আপনি বাংলাদেশ নামক নতুন স্বাধীন রাষ্ট্রের সংবিধান বানালেন। তাদের কি সে এখতিয়ার ছিল? এই সংবিধানটা কখনো গণভোটে দেওয়া হয়েছে? পৃথিবীতে নতুন সংবিধান করলে রেফারেন্ডাম দিতে হয়। আপনি ৭৩-এর নির্বাচনে ম্যান্ডেট নিয়েছেন জনগণের কাছ থেকে প্যারালালি, যে এই সংবিধানটা আমরা পাশ করাচ্ছি, জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিচ্ছি, সেটা তো করানো হয়নি। তাহলে এই কাঠামোগতভাবে, সাবস্ট্যান্সে এই সংবিধানটা খুবই একটা অকার্যকর, ব্যাডলি ড্রাফটেড কনস্টিটিউশন। এরপরে দেখবেন কনস্টিটিউশন পড়লে মনে হবে যে আইনের বই। দেখবেন যে এখানে লেখা আছে যে প্রধান বিচারপতি কিভাবে অ্যাপয়েন্টেড হবে, অ্যাটর্নি জেনারেল কিভাবে অ্যাপয়েন্টেড হবে, সংসদ কিভাবে হবে, বিচার বিভাগ কিভাবে চলবে, আইন বিভাগ কিভাবে গঠিত হবে, এইভাবে অ্যাকাউন্ট্যান্ট জেনারেল, প্রধান হিসাবরক্ষক কিভাবে হবে। যেই জিনিসগুলো আসলে অ্যাক্ট অফ পার্লামেন্ট হওয়া উচিত, স্ট্যাটিউট হওয়া দরকার, যে এই প্রসেসগুলো একটা প্রসিজিওরের মধ্য দিয়ে আপনি করবেন, সেই জিনিসটাকে আপনি সংবিধানের মধ্যে নিয়ে আসছেন। এটা মনে হচ্ছে যেটা একটা আইনের কিতাব বানিয়েছেন, কিন্তু সংবিধান হচ্ছে একটা গভর্নিং প্রিন্সিপলের বই, যেটা ছোট হওয়া দরকার, সামারাইজড হওয়া দরকার এবং বেসিক কথা চলা দরকার যে একটা রাষ্ট্রের মূলনীতি আকারে এই রাষ্ট্রটা আমরা কিভাবে পরিচালনা করব, সেই জিনিসগুলো এখানে বলা নাই। তাহলে দেখেন আমার 100 বছরের যে মুক্তির লড়াই, আমার প্রত্যেকটা স্বাধীনতার ইতিহাস গত 100 বছরের, তার কোনো কিছু এই ৭২-এর সংবিধানের মধ্যে রিফ্লেক্টেড হয় নাই। অতএব যেইটা রিফ্লেক্টেড হয় নাই, যেই সংবিধানে বারবার হাত দিতে হয়, করার মধ্যে 2-3 বছরের ভিতরে হাত দিতে হয়েছে, সেইটা একটা ভালো ড্রাফটেড কনস্টিটিউশন হয় নাই। এবং পৃথিবীতে হিস্টোরিক্যালি একটা কনস্টিটিউশন এক জেনারেশনের বেশি ফাংশনাল থাকে না, ওইটাকে অ্যামেন্ড করতে হয়, ওইটাকে রিরাইট করতে হয়, কারণ জনগণের অ্যাসপিরেশন, স্বপ্ন, আকাঙ্ক্ষা বদলায়। ৭১-এর অ্যাসপিরেশন, স্বপ্ন দিয়ে 24-এর আকাঙ্ক্ষাকে ওভাররাইট করা যায় না, একটাকে আরেকটা দিয়ে রিপ্লেস করা যায় না। এই জন্যে আমরা বারবার কেন বলেছি যে ৭১ যেই আকাঙ্ক্ষার কথা বলেছিল, সেই আকাঙ্ক্ষার এক্সটেনশন হচ্ছে 24। এটা মুখোমুখি বাস্তবতা না। 47-এর যে আকাঙ্ক্ষা ছিল সেটার এক্সটেনশন হচ্ছে ৭১, এবং 24-এর আকাঙ্ক্ষারও এক্সটেনশন আগামী দিনগুলোতে আমরা দেখব। কারণ এইটা একটা জেনারেশনাল ফাইট, একটা রাষ্ট্রের, একটা জনগোষ্ঠীর, একটা জাতির জাতি হয়ে ওঠার লড়াই কোনো দিন এক জেনারেশনে শেষ হয়ে যায় না। লড়াইতে কোনো দিন দাঁড়ি পড়ে না, এটা একটা কমা, চলছে, চলবে।
অতএব সেই রকম একটা জায়গায় আমাদের সংবিধানকে আমরা দাঁড়ি দিয়ে দিচ্ছি। একটা জাতিসত্তার তৈরির যেখানে দাঁড়ি হয় না, মানে সেখানে আমরা সংবিধানে দাঁড়ি দিয়ে দিচ্ছি। এর মানে হচ্ছে ৭২-এর সংবিধানকে আমার প্রতিটা আগামীর মুক্তির লড়াইয়ের মুখোমুখি দাঁড় করিয়ে বলা হচ্ছে আগামী দিনে কোনো বিপ্লব করা যাবে না, আগামী দিনে কোনো গণ অভ্যুত্থান করা যাবে না, করলেও আমরা সেটা মেনে নেব না। এবং এইটা না বলার মধ্য দিয়ে আজকে হচ্ছে বিএনপির ৭২-এর সংবিধান নিয়ে যে পজিশন, এক্স্যাক্টলি আওয়ামী লীগের পজিশন। এবং আমরা দুই দলের এই পজিশনকে মনে করছি তারা ২৪-এর বিপক্ষে দাঁড়াচ্ছে, ২৪-এর গণ অভ্যুত্থানের বিপক্ষে দাঁড়াচ্ছে, আমাদের মুক্তির লড়াইয়ের বিপক্ষে দাঁড়াচ্ছে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে আমাদের যে সংবিধান আছে, এই সংবিধানটা আমার জনগণের যে আকাঙ্ক্ষার জায়গা আছে, এই আকাঙ্ক্ষাকে রিফ্লেক্ট করতে পারছে না। এবং সেজন্যই আমরা শুরু থেকে গণ অভ্যুত্থানের পর থেকে আমরা বারবার বলেছি ৭২-এর এই সংবিধান সাসপেন্ড করে দেওয়া দরকার, সাসপেন্ড করে দিয়ে নতুন করে সংবিধান সংস্কার পরিষদ অথবা সংবিধান সভা নির্বাচিত করে নতুন করে সংবিধান রিরাইট করা দরকার, যেটা খুব ছোট হওয়া দরকার, খুব বড় সংবিধান না, ৫-৭-১০ পৃষ্ঠার একটা সংবিধান, একটা গভর্নিং প্রিন্সিপাল, যেটা নিয়ে শিক্ষিত সমাজ, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা থেকে শুরু করে লালনের টং দোকানে আলোচনা করা সম্ভব। সবাই বুঝবে যে জিনিসটা, সেটা আমার বই। প্রত্যেকটা আয়নায় যেই তাকায় দেখবেন, আয়নাটাকে কিন্তু আপনার মনে হয়, কারণ আপনি আপনাকে দেখতে পান। অতএব সংবিধান এমন একটা বই হইতে হবে যেই বইটার দিকে তাকাইলে মনে হবে যে হ্যাঁ, এখানে আমার কথা লেখা আছে, আমার অধিকারের সনদ এইটা, এখানে আমার সব স্বপ্নের কথা বলে দেয়া আছে। আমার মনে আছে বহু আগে একটা নাটক দেখেছিলাম, তারানা হালিম। হিন্দু আইন যারা পড়েছেন তারা বুঝবেন আর কি। হিন্দু আইনে ইনহেরিটেন্স নাই, আপনারা জানেন। তো তারানা হালিম একজন উকিলের কাছে গিয়ে বলতেছে যে তার বিয়ে হয়ে গেছে, সে একমাত্র সন্তান বাবা মায়ের, কিন্তু তার বাবা মায়ের কাছ থেকে সে কোনো সম্পত্তি পাচ্ছে না হিন্দু হবার কারণে। তখন সে তার উকিলকে বলছিল, আপনার চেম্বারে যে এত মোটা মোটা এতগুলো বই, এই বইগুলোর কোনো পাতায় কি আমার কথা একটু বলা নাই? তার জায়গা থেকে সে বলছে যে এতগুলো বই, এত হাজার হাজার পৃষ্ঠা, এখানে কোথাও কি আমার কথা একটু বলা নাই? তাহলে আজকের সংবিধানের দিকে তাকায়, ৭২-এর সংবিধানের দিকে তাকায় দেখেন তো আপনার কথা বলা আছে কিনা, আপনি আপনাকে আয়নার মতো করে সেখানে দেখতে পান কিনা। যদি পাইতেন তাহলে আপনাদের ১৪০০ শহীদের রক্ত দিয়ে কেন লিখতে হইল যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, কেন লিখতে হয়েছে? লিখতে হয়েছে কারণ এই সংবিধানের পাতায় পাতায়, আখরে আখরে, রক্তে দিয়ে যা লেখা আছে সেটা আপনার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন না, আপনি দেখতে পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না আপনাকে। তাহলে যেই সংবিধানে আপনি আপনাকে খুঁজে পাচ্ছেন না, সেই সংবিধান আপনার জাতির শাসন করবার দলিল হইতে পারে না। এবং এই জন্য আমরা বারবার বলেছি যে একটা নতুন সংবিধান দরকার, যেটা আমার আকাঙ্ক্ষাকে রিফ্লেক্ট করবে, এবং আকাঙ্ক্ষাটাকে এমনভাবে রিফ্লেক্ট করবে এত সাদামাটা ভাষায়, যেটা নিয়ে আমাকে আপনাকে বুঝতে কোনো সংকট হওয়ার কথা না। এবং যারা আজকে ৭২-এর সংবিধান নিয়ে খুব বেশি পূজারী হয়ে উঠছেন, তাদের সংকটগুলো দেখেন। বর্তমান সংবিধানে শেখ মুজিবকে এখনও জাতির জনক বলা আছে, স্বাধীনতার ঘোষক বলা আছে। তাহলে ৭ই মার্চ এবং ২৫শে মার্চ আপনারা পালন করলেন না কেন? শেখ মুজিবের মূর্তিতে ফুলটুল দিলেন না কেন? মাজার জিয়ারত করলেন না কেন? সেই দিন কেন আপনারা বললেন যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান? আপনি তো সংবিধান পরিপন্থী কাজ করলেন, অথচ আপনি তো শপথ নিলেন কয়দিন আগে না এমপি হইলেন ঢাকডোল পিটায়া, যে সংস্কার পরিষদের সদস্য হইলেন না সংবিধানে লেখা নাই বলে। তাহলে সংবিধানে যেটা লেখা ছিল সেটা মানলেন না কেন? আপনি সংবিধান লঙ্ঘন করলেন না? শপথ কি ছিল? আমি এই গণপ্রজাতন্ত্রের সংবিধান রক্ষা করিবার শপথ নিলাম, তাই তো লেখা আছে এই শপথে। আপনারা আজকে ছাত্রছাত্রীরা সবাই গিয়ে সংবিধানে শপথটা পড়বেন যে একজন এমপি মন্ত্রী কি শপথ নেয়। প্রধানমন্ত্রী তার প্রথম শপথের প্রথম এলিমেন্ট হচ্ছে সংবিধান সমুন্নত রাখার শপথ। তাহলে যেই সংবিধানের জন্য আমাদের প্রত্যেক বড় ভাই দিন রাত পার্লামেন্টে ঘন্টা পর ঘন্টা কথা বলছেন, আপনারা সমুন্নত রাখলেন না তো? সংবিধানে বলে দেওয়া আছে যে প্রত্যেকটা সরকারি অফিসে শেখ মুজিবের ছবি টানানো থাকবে। কই বাংলাদেশের প্রধানমন্ত্রীর অফিস থেকে শুরু করে কোনো অফিসে তো শেখ মুজিবের ছবি দেখলাম না। তাহলে সেটা কেন করছেন না? আপনারা ইতিমধ্যে বলেছেন যে আপনারা ৭২-এর সংবিধানও মানেন, কিন্তু আবার পঞ্চম সংশোধনী ফিরায় নিয়ে আসবেন। কিভাবে আনবেন? সংশোধন করে কি পঞ্চম সংশোধনী ফিরায় নিয়ে আসতে পারবেন? বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশনের জুরিসপ্রুডেন্স ডেভেলপ করছে না বাংলাদেশের আওয়ামী সুপ্রিম কোর্ট।
কোথায় কোথায় হাত দিতে পারবেন, কোথায় কোথায় হাত দিতে পারবেন না বলে দেওয়া আছে না? তো সেটা দিয়ে কিভাবে করবেন? ৭২-এর সংবিধান মোতাবেক তো শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। শেখ হাসিনা যে পদত্যাগ করে না এই কথা বলছে না, আপনারা শুনেন নাই? শেখ হাসিনা বলছে কিনা যে আমি পদত্যাগ করি নাই? চুপ্পু বলছে কিনা যে আমি পদত্যাগপত্র পাই নাই? বলছে? তাহলে যিনি পদত্যাগ করেছেন আর যিনি যার কাছে পদত্যাগপত্র দেওয়া হয়েছে দুজনই বলেছেন না আমরা এটা পাই নাই, আমি করি নাই। তাহলে ৭২-এর সংবিধান এবং ২৪-এর ডামি নির্বাচন মোতাবেক এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীকে, তাহলে আপনারা কারা? সংসদে যারা বসে আছেন আপনারা কারা? তাহলে অ্যাট এ টাইম কি 2টা প্রাইম মিনিস্টার 2টা পার্লামেন্ট থাকতে পারে একটা রাষ্ট্রে? তাহলে বিএনপি বর্তমান শাসক গোষ্ঠী সংবিধানের নামে আগুন নিয়ে খেলছেন, আপনারা আগুন নিয়ে খেলছেন রীতিমতো। এবং এরকম একটা দিন আসবে, কোনো একদিন খায়রুল হক সিনহা মার্কা প্রধান বিচারপতি যদি পায়, পঞ্চম সংশোধনী সব কিছু বাতিল করে দিয়েছিল না? জিয়াউর রহমানরে অবৈধভাবে ক্ষমতা দখলকারী বলছিল না? আপনাকেও তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী আপনারাও বলবে যে আপনি অবৈধভাবে ক্ষমতা দখল করছেন। এবং এইটার রাস্তা আপনিই খুলে দিছেন। ওই যে খাল কাটতেছেন না, খাল কেটে কেটে এই সব কুমির কিন্তু আনতেছেন। অতএব আমরা যা বলছি এটা একটা প্রিন্সিপাল পজিশন, একটা ইতিহাসের ধারাবাহিকতার জায়গা। এইটাকে যদি আপনারা অবজ্ঞা করেন, হেয় করেন, ছোট করেন, দিন শেষে বিপদে আপনারা পড়বেন। এবং আমরা চাই না আপনারা বিপদে পড়বেন। তাহলে এর মানে কি আমাদের দেশের তারেক রহমান এখন প্রধানমন্ত্রী না? হ্যাঁ প্রধানমন্ত্রী। আপনি প্রধানমন্ত্রী ২৪-এর গণ অভ্যুত্থানের কারণে, ৭২-এর সংবিধানের কারণে না। এই সিম্পল জিনিসটা যে আপনারা কেন বুঝতেছেন না, এই জ্ঞান পাপীরা কিন্তু আপনাকে নাপিত বানায়া ছাড়বে। আপনারা নাপিতের গল্প জানেন? এক এলাকাতে এক ডাক্তার ঈদের ছুটিতে বাড়ি গেছে। তো এক লোক ডাব গাছ থেকে পইরা তার পা ভেঙে গেছে। তো এখন ডাক্তারের চেম্বারের পাশেই হইল নাপিতের চেম্বার। তো গ্রামের দেখছেন না টং দোকান, চায়ের দোকান আছে না? চায়ের দোকানে দেখবেন যে লুঙ্গি পরা বুদ্ধিজীবীর অসম্ভব অভাব নাই। দেখবেন খালি গায়ে লুঙ্গি পইরা হাঁটু উঠায় নাপিতের দোকানে আসে, ওরে নাপিতের কাছেই নিয়ে যায়, ডাক্তার যেহেতু ছুটিতে গেছে। কথা সত্য তো? কথা সত্য না? ডাক্তার যা যা ব্যবহার করে, কাছাকাছি কাটাকাটি যা যা করে, নাপিতের দোকানে সব আছে না? নাপিতের দোকানে সব আছে। তো রুগীরে লইয়া আপনার নাপিতের দোকানে গেছে। তো নাপিত তো পুরো থতমত খায়া গেছে যে আমার কাছে আসছে, কি সমস্যা। তো সে হাত পাও চিপ্পা চাপ্পা কাটটা কুটটা মোটামুটি একটা মানে বান্ধা বুন্ধা দিয়ে দিছে আর কি। তো ওই লোক কদিন পরে আসলে হাঁটতে টাটতে পারতেছে, মোটামুটি পড়ে গেলেও। এখন নাপিতের তো ব্যাপক সুনাম। এখন যেই অসুস্থ হয় সে আর ডাক্তারের চেম্বারে যায় না, সে নাপিতের দোকানে যায়। ওখানে চুলও কাটায়, ডাক্তারিও করে, নাক কান গলা বিশেষজ্ঞ যা যা লাগে সব নাপিত করে। ডাক্তার ছুটির পরে ফিরে আসছে, আইসা দেখে এখন তো রুগী নাই, সব নাপিতের দোকানে। এখন ডাক্তার চিন্তা করতেছে কি করা যায়। ডাক্তারের এক বুদ্ধিমান বন্ধু আছে, সে বলল যে সার্জারির উপরে যে মোটা বইটা আছে, যে লেখা থাকে যে কেমনে সার্জারি করতে হয়, ওইটা নাপিতরে দেওয়ার জন্য। এখন নাপিত পরের দিন ওই বইটা দেওয়ার পরে এখন দেখি পরের দিন আর নাপিতের দোকান খোলে না। 2 দিন 3 দিন হয়ে গেছে, নাপিত দোকান খোলে না। কি ব্যাপার? বলে যে স্যার ধারা মুখস্থ করতেছি। বুঝছেন না? এখন সারাদিন আপনারা পার্লামেন্টে কি দেখতেছেন? নাপিত যখন ডাক্তার হয় ওর খালি ধারা মুখস্থ করা লাগে। খালি দেখবেন আর্টিকেল কয়, খালি অনুচ্ছেদ কয়, খালি ধারা কয়, কিন্তু ওই আলোচনার ভিতরে মানুষ নাই, জনগণ নাই, 24 নাই, গণ অভ্যুত্থান নাই, আমার 1400 শহীদ নাই। এই নাপিত সংবিধান বিশেষজ্ঞরা হচ্ছে বাংলাদেশের আকাঙ্ক্ষার সবচেয়ে বড় সংকটে পরিণত হয়েছে এখন। অতএব আমরা চাইব যে বাংলাদেশ রাষ্ট্রের এই পরিবর্তনের ধারা যদি অব্যাহত রাখতে চায়, তাহলে আমরা বোধ করছি সংবিধান হচ্ছে একটা মিনস, একটা টুলস। সংবিধান কোনো স্বপ্ন আকাঙ্ক্ষার বেরিয়ার না। বিপ্লব সংবিধান তৈরি করে, মুক্তির লড়াই সংবিধান তৈরি করে, গণ অভ্যুত্থান সংবিধান তৈরি করে। সংবিধান দিয়ে গণ অভ্যুত্থান হয় না। যদি হয় তাহলে ৭২-এর সংবিধান মোতাবেক আমরা সবাই, আপনারা সবাই কিন্তু রাষ্ট্রদ্রোহিতার আসামি না?
7 খ মোতাবেক কি আমরা সবাই এখন রাষ্ট্রদ্রোহীদের আসামি না? কই থাকার কথা, কই আসছি, কই থাকার কথা, তো আসেন কই? তাহলে 72-এর সংবিধান কই? তাহলে যেইটা দিয়ে আপনি এত গর্ব করতেছেন ওইটা দিয়েই তো আপনার কয়দিন পরে ফাঁসির রায় হবে, এটা বোঝেন কি না? তো সেই জায়গায় আমরা বোধ করছি যে আমাদের স্বপ্ন, আমাদের আকাঙ্ক্ষাটার জন্য একটা নতুন দলিল লাগবে। এই দলিলটার নাম সংবিধানই হবে, কিন্তু এই সংবিধান আগের অথবা আগামীর কোনো সংবিধান আমার স্বপ্ন আকাঙ্ক্ষা তৈরির কোনো বাধা, ব্যারিয়ার হইতে পারবে না। এটাই হচ্ছে আমাদের এই জেনারেশন গণ অভ্যুত্থানের তরুণ তরুণীদের যে নতুন বন্দোবস্তের দায়, সেই দায় ও দরদের রাজনীতির জায়গা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।